কারা চাইছে সীমান্তে জামাতের শক্তি বৃদ্ধি? ভারতকে চাপে রাখাই কি উদ্দেশ্য? সীমান্ত ঘিরছে ভারত, চাপ কোথায় বাংলাদেশের? ভূখণ্ডকে সুরক্ষিত করতে সীমান্ত ঘিরছে ভারত, কাঁটাতার বসছে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে, আর তাতে রেড়ে করে উঠছেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ। আচ্ছা, কারা চাইছেন সীমান্তে জামাতের শক্তি বৃদ্ধি করতে? কেনই বা তারা সীমান্তবর্তী এলাকা জামাতের নিয়ন্ত্রণে রাখতে চায়? পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর অদ্ভুত এক ট্রেন্ড শুরু হয়েছে, তবে এই ট্রেন্ডটা প্রত্যাশিতভাবে ভারতে নয়, বাংলাদেশে। পশ্চিমবঙ্গে মসজিদ ভাঙার গল্প, সংখ্যালঘু নির্যাতনের মতো ভুয়া খবর হু হু করে বাংলাদেশের সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ছে কিংবা ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিসাইলের মতো তর্জন গর্জন শুরু করেছে নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, ব্যারিস্টার শাহরিয়ার কবিরদের মতো লোকেরা। কথায় কথায় ভারতের আধিপত্যবাদের কথা বলে দুই দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এত জ্বালা কিসের তাদের? পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর যেটা হলো, বাংলাদেশের সাথে আমাদের 5টা রাজ্যের সীমান্ত রয়েছে। এই 5টা রাজ্যেই কিন্তু কার্যত বিজেপি এখন ক্ষমতায় চলে এসছে। তো বাংলাদেশ চারিদিক থেকে বিজেপি শাসিত রাজ্য দ্বারা ঘেরা, এই বিষয়টা বাংলাদেশের জন্য অস্বস্তিকর, অন্তত তাদের যারা রাজনীতি করেন সেখানে, সেই এক শ্রেণীর মানুষের জন্য তারা অস্বস্তিকর একটা পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। গত ত্রয়োদশ সংসদ নির্বাচনে 68টি আসন পেয়েছে জামাত, অধিকাংশ আসন সীমান্ত বরাবর। সীমান্তে আগেও ভালো ফল করেছে জামাত, কিন্তু কেন সীমান্তবর্তী এলাকাতেই ভালো ফল করে জামাত? সীমান্তবর্তী এলাকায় জামাতের বেশি সমর্থক, বিষয়টা বোধহয় তা নয়। তাহলে সীমান্তবর্তী এলাকা সেটা জামাতের নিয়ন্ত্রণে থাকুক, এটা কি তাহলে কোনো রাজনৈতিক শক্তি চেয়েছে যে তাহলে ভারত বেশি অস্থিরতার মধ্যে থাকবে? এই যে দিবারাত্র চিকেন স্নেকের কথা বলা হচ্ছে ইত্যাদি, সেখানে ভারত বেশি অস্থিরতার মধ্যে থাকবে। আমার মনে হয় এই বিষয়গুলোর মধ্যে একটা পরস্পর সংযোগ রয়েছে, এবং আজকে সেখানে তারা একটা বিপদের মেঘ দেখতে পাচ্ছে সুস্পষ্টভাবে। কারণ প্রথম সিদ্ধান্ত দেখুন সরকার এসে কি নিচ্ছে, প্রথম সিদ্ধান্ত হচ্ছে কাঁটাতার বসবে। বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গ এক দারুণ সিস্টেম কাজ করে, যার পুরোটাই আইন বহির্ভূত। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসাতে সমস্যায় পড়েছেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ। একটা 2017-র হিসাব আমি দেখেছিলাম, তখনই 14,000 কওমি মাদ্রাসা, তাতে লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে তারা পড়াশোনা করছে। ক্লাস 8-এর পরে তারা কোনো প্রথাগত যে লেখাপড়া তা শিখতে পারে না, পুরোটাই তারপরে হয় ধর্মীয় শিক্ষা। তাহলে এদের এমপ্লয়াবিলিটি জিরো। এই যে বিপুল একটা জনসংখ্যা এই হাজার হাজার মাদ্রাসা থেকে পাশ করে বেরোচ্ছে, এরাই তো আনরেস্টটা সৃষ্টি করছে। এরা হচ্ছে চিপ ফডার এই আনরেস্টটা সৃষ্টি করার জন্য। এবং এই যে সংস্থাগুলো রয়েছে বা এদেরকে আমরা সামনে দেখতে পাচ্ছি, পিছনে পিছনে কিছু অন্য সংস্থা রয়েছে, তাদের সাথে আন্তর্জাতিক যোগাযোগ রয়েছে, তারা কিন্তু সকলেই ভয়ানক উদ্বিগ্ন। কারণ এই যে এত সহজে বর্ডার পেরিয়ে চলে আসা যেত, এই যে এত সহজে ভোটার কার্ড আধার কার্ড করিয়ে নেওয়া যেত, এইভাবে যে স্লিপার সেলগুলোকে চালানো যেত, স্লিপার সেল চলছে, সেটা একেবারে এই পশ্চিমবঙ্গের হতে পারে কোনো শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, তার ভেতর থেকে চলছে, হতে পারে এইখানের কোনো কর্পোরেট অফিস, তার ভেতর থেকে চলছে। এরকম উদাহরণ তো আমরা দেখতে পাচ্ছি। তাহলে সরকারি অফিসগুলিতেও এমনকি যে এরকম যোগাযোগ তৈরি হয়েছিল সে কথা তো উড়িয়ে দেওয়া যায় না। কাজে সর্বদিকে যে তাদের একটা নিয়ন্ত্রণ এখানে কায়েম হয়েছিল, সেই নিয়ন্ত্রণটা আলগা হয়ে যাচ্ছে, এবং তার জন্যই কিন্তু এই রিয়াকশনটা আমরা দেখতে পাচ্ছি। ঢাকা দিল্লির সম্পর্ককে যেন এক সুতোয় বেঁধে দিয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যের ভূ রাজনৈতিক অবস্থানের কারণে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে বাংলাদেশের কথা ভাবাই যায় না। পশ্চিমবঙ্গের এই যে 54টা নদী যেটা ভারত থেকে বাংলাদেশে যে যায় আর কি, তার আপার রিপারিয়ান যে রিজিয়ন, তার বেশিরভাগ বড় বড় নদীগুলো পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে যাচ্ছে। দুটো যে সব থেকে বড় চুক্তি দেখুন, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, সেখানেও পশ্চিমবঙ্গের একটা অবিচ্ছেদ্য ভূমিকা কিন্তু সেখানে রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে ওই বাংলাদেশের সাথে, বাংলাদেশ যদি আজকে নেপালের সাথে বাণিজ্য করতে চায়, যদি ভুটানের সাথে বাণিজ্য করতে চায়, তাহলে তারা কার মাধ্যম দিয়ে যাবে? তারা পশ্চিমবঙ্গের মাধ্যম দিয়েই তাদেরকে যেতে হবে। কাজেই পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে আপনি কিন্তু বাংলাদেশ চিন্তা করতে পারছেন না। কাজেই ভূ রাজনৈতিক গুরুত্ব বরাবরই ছিল।
তুমিও বাঙালি, আমিও বাঙালি। দুই দেশ বাঙালি সত্তায় পরস্পরের মধ্যে মিল খুঁজে পায়, সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে। বাংলাদেশের ইসলামী দলগুলি তা মেনে নিতে পারে না। তাদের কাছে নিজেদের এই বাঙালি আইডেন্টিটিটাই একটা সমস্যার বিষয়। পশ্চিমবঙ্গের বাঙালিও যদি বাঙালি আর বাংলাদেশের বাঙালিও যদি বাঙালি, যেটা কিনা আমাদের এখানের একদল ইন্টেলেকচুয়াল দিবারাত্র বলতে থাকেন, বলতে পারলে খুব খুশি হন, কিন্তু বাংলাদেশের যদি সেটা ভাবে তাহলে এদের অসুবিধা। তারা চায় বাংলাদেশি আইডেন্টিটিটাকে তৈরি করতে। সে জিয়াউর রহমানের সময় থেকেই চেষ্টা শুরু হয়েছে না, আমরা বাঙালি নই, আমরা বাংলাদেশি, ডিফারেন্ট আইডেন্টিটি। তুমি পশ্চিমবঙ্গবাসী নও, তুমি ইন্ডিয়ান। এই কথাটা দেখবেন ক্রমাগত কিন্তু বাংলাদেশের তরফ থেকে, বাংলাদেশের মানুষের তরফ থেকে ওই কথাটা কিন্তু বলা হচ্ছে। বাংলাদেশের এক শ্রেণীর মানুষ কথায় কথায় ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করে দেওয়ার দাবি তোলে। এতে লাভ কার, ক্ষতিটাই বা কার বেশি? চিকিৎসা সংক্রান্ত বিষয়ের জন্য বলুন, বা প্রতিটি জিনিস যা তাদের আমদানি করতে হয় ভারত থেকে, এমনকি চাল পর্যন্ত ভারত থেকে তারা আমদানি করছেন। বাংলাদেশের যে বিশাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি রয়েছে, যদিও তারা চেষ্টা করছে বর্তমানে খুব ডাইভার্সিফাই করার, যে আগে যে কাঁচা তুলোটা ভারত থেকে আসতো তারা চেষ্টা করছে ব্রাজিল বা আমেরিকার থেকে সেটাকে নিয়ে আসতে। তারপরেও কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে, বাংলাদেশের যে রোজকার যে লরি চলবে বাংলাদেশে তার ডিজেলের জন্য, বাংলাদেশের ইলেকট্রিসিটি জেনারেশনের জন্য বাংলাদেশের মানুষ এবং সরকারের ভারতের উপর ডিপেন্ডেন্সি রয়ে যাচ্ছে। তাহলে দুদেশের মধ্যে সম্পর্ক ভালো হলে আমাদের তো মঙ্গল বটেই, সম্ভবত আমাদের থেকে বাংলাদেশের মানুষের মঙ্গলটা বেশি। ভারত বরাবর প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে থাকে, কারণ ভারত বিদেশ নীতিতে উগ্রতা নয়, বরং নরম মনোভাব নিয়ে চলে। সীমান্তে কাঁটাতার ভারতের বিদেশ নীতিতে পরিবর্তনের আভাস দিচ্ছে কি? দেখুন, ভারতের বিদেশ নীতিতে ভারত বরাবর না একটা সফট নীতি নিয়ে কিন্তু অনেকটা চলেছে। হ্যাঁ, বাংলাদেশের মতো একটা রাষ্ট্র তারা আগে ভারতকে ধমকেছে, হ্যাঁ, ইউনুসের সময়তে ধমকেছে, সেভেন সিস্টার্সের কথা বলে ধমকেছে। এই যে জিনিসগুলো করতে পেরেছে ভারতের মতো একটা জায়ান্ট পাওয়ারের পাশে থেকে, এর কারণটা কিন্তু ভারতের অ্যাটিটিউডটা সফট ছিল। এই সফট অ্যাটিটিউডের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই কাঁটাতারের বেড়া বসানো এবং যে দৃঢ় মনোভাব বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকারের, সেটা। তাহলে এই যে সীমান্তের সমস্যা, এটা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। দেখুন, একদম বাংলাদেশে আপনার চিকেন স্নেকের কাছে 19 কিলোমিটার দূরে সেই একটা ওয়ার্ল্ড ওয়ার টুর আমলের লালমনিহাট, সেই এয়ারবেসটাকে রিভাইভ করা হচ্ছে, শোনা যাচ্ছে সেখানে চায়নার অর্থ আসবে। তারপরে হচ্ছে বাংলাদেশ আরও বলছে, এমনও কথা বলা হচ্ছে যে আমরা এখানে মিসাইল মোতায়েন করব, আমরা সীমান্তে মিসাইল মোতায়েন করব যাতে ভারতের বেশিরভাগ অংশ সেখানে চলে আসে। সেই মিসাইল কোত্থেকে আসবে যদিও আমি জানি না, কিন্তু বলা হচ্ছে তারা মোতায়েন করবেন। এই জন্য আমাদেরকেও নিরাপত্তা বাড়াতে হচ্ছে। মাত্র 20-22 কিলোমিটারের একটা অংশ রয়েছে চিকেন স্নেকে। তাহলে বর্ডারের নিরাপত্তা যেমন একদিকে হিউম্যান সিকিউরিটির জন্য আমাদের গুরুত্বপূর্ণ, অন্যদিক থেকে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য গুরুত্বপূর্ণ। এই কাজ ভারত সরকার করছে এবং এটা নিয়ে বাংলাদেশের সাথে ভারতের কিন্তু একটা উত্তাপ বাড়ার সম্ভাবনা রয়েই যাচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার যেমন সীমান্ত সুরক্ষিত করতে উদ্যোগ নিচ্ছে, একই সঙ্গে বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলিকে অস্বস্তিতে ফেলছে। ভারত সরকার অনুপ্রবেশ আটকাতে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট নীতি নিয়েছে। স্বার্থে ঘা লাগছে, তাই দেশের সার্বভৌমের কথা বলে সীমান্তে কাঁটাতার বসানোর বিরোধিতা করে চলেছে বাংলাদেশে ভারত বিরোধীরা। সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। সীমান্তে বিজেপির উপস্থিতি বাড়িয়ে ভারত বিরোধী পাল্টা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে, ভারতের বিরুদ্ধে পুশিনের তত্ত্ব তৈরি করছে। এখন প্রশ্ন, পুরোটাই যদি গায়ের জোরে হয়, তাহলে সীমান্তে হাজার হাজার মানুষ জড়ো হলো কোথা থেকে? কেনই বা তারা ভারত ছেড়ে বাংলাদেশে ফেরার সিদ্ধান্ত নিলেন? এরকম আরো খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।